দুপুরে সিলেটে বিএনপির গণসমাবেশ, রাত থেকেই মঞ্চের সামনে কর্মীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী করার দাবি, মান বাড়াতে চলছে উদ্যোগ। এবং চাকরি ছাড়ার হিড়িকে সংকটে টুইটার, অফিসে তালা, সোমবার পর্যন্ত বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুতে দেশব্যাপী গণসমাবেশ আয়োজনের অংশ হিসেবে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ আজ নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে দুপুর থেকে শুরু হবে সমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশকে কেন্দ্র করে নগরের আলিয়া মাদ্রাসা ময়দান সহ আশপাশের এলাকায় ব্যানার, বিলবোর্ড টানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে সমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেল থেকে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা। রাতে তারা মাঠে অবস্থান করেন। এদিকে শুক্রবার থেকে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে 36 ঘন্টার এবং সিলেট জেলায় সকাল সন্ধ্যা 12 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে সিএনজি, অটোরিকশা চলাচল, নতুন নিবন্ধন বন্ধ সহ 3 দফা দাবিতে জেলা বাস, মিনিবাস মালিক সমিতির ডাকে এই ধর্মঘট শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী বিভাগ আরবি, সংস্কৃত, পালি, ফার্সি ও উর্দুর কারিকুলাম আধুনিকায়ন ও কর্মমুখী করার দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, অনেক বিভাগে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে, সামনে আরও হবে। মান বাড়াতে কোনো বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কমানো বাড়ানো হয়েছে বলেও জানান তারা। 21 স্পেশালে মুশফিকা নাজনীনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। 1921 সালে 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে শিক্ষার্থী ছিল 877 জন, এখন 37,000-এর বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীর চাপ নিয়ন্ত্রণে কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে আসন কমিয়ে সক্ষমতা অনুযায়ী পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021-22 শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের 7,000-এর জায়গায় শিক্ষার্থী ভর্তি করা হয় 6,000। উপ-উপাচার্য বলেন, বৈশ্বিক মানের শিক্ষা নিশ্চিত করতে এবং উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতা ভিত্তিক করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা যেমন শিক্ষার্থীর সংখ্যাও কমিয়েছি, আবার কোনো সাবজেক্টে আমরা শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়েছি এবং আমরা কারিকুলামের মধ্যেও পরিবর্তন আনার জন্য ইতিমধ্যে প্রত্যেক ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে, যাতে করে কারিকুলামকে যুগোপযোগী করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবিকার তাগিদে তাদের পাঠ্যক্রম আরও আধুনিক ও মানসম্মত করার। কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেছে একটু কম হয় আর কি, তো আমাদের প্র্যাকটিক্যালি একটু অ্যাক্টিভ থাকলে মনে হয় আমাদের জন্য ভালো হয় আর কি। মানে আধুনিকরণের যে প্রযুক্তিগুলো সেগুলো তাহলে আরও সহজতর হবে। এর আগে আমরা ইকোনমিক্স পড়েছি, সোশ্যোলজি পড়েছি, সো এর সাথে মনে হয় আমাদের যদি স্ট্যাটিস্টিক্স বা এই কোর্সগুলো একটু অ্যাড করা হয় তাহলে জিনিসটা আরও উন্নত হবে। আমাদের এখানে ইংরেজির জন্য 100 মার্কে পড়ানো হয়ে থাকে, তা আমি মনে করি এখানে যদি অন্তত 300 মার্ক ইংরেজি পড়ানো হয় তাহলে একটা ছেলে এখানে অনার্স শেষ করার পরে কলেজ লেভেলের টিচার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে। এটার যে প্রয়োগ, সেই প্রয়োগটা আরও সুন্দর করে করা যায় কিনা সেদিকে যদি মনোযোগ দেওয়া যায়। সংস্কৃত, আরবি, ফার্সি, উর্দু, পালি বিভাগের শিক্ষকরা জানান, শুরুর দিকে যে কারিকুলাম ছিল তাতে পরিবর্তন আসছে। এরই মধ্যে প্রস্তাবনা তৈরিতে হাত দিয়েছেন শিক্ষকরা। তাদেরকে যুগোপযোগী শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, সেই সাথে আরবি শিক্ষা তো আছেই। আমরা যে সিলেবাস, যে কারিকুলামে এখন রয়েছি, সেই কারিকুলামগুলোকে আরেকটু ডেভেলপ করা যায় কিনা, আরেকটু যুগোপযোগী করার মাধ্যমে ছাত্রছাত্রীদের উন্নয়ন করা সম্ভব কিনা, সেই বিষয়গুলোতে আমরা কাজ করছি। শিক্ষা কার্যক্রমের মধ্যে যেগুলো আমাদের আছে আধুনিক জীবনের মধ্যে কীভাবে সমৃদ্ধ হতে পারি, খুব হালকা শব্দ দিয়ে আমার জীবনকে তৈরি করা হচ্ছে। তো হালকা জীবন দিয়ে যদি আমার জীবন তৈরি করা হয়, ভারী জীবন তো কখনো আশা করা যাবে না। শিগগিরই একাডেমিক কাউন্সিলে তা দাখিল করা হবে। আগামী শিক্ষাবর্ষেই নতুন সিলেবাস চালু হতে পারে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। লঞ্চঘাট, নাট্যমঞ্চ, গানের দল, পাঠাগারে সমৃদ্ধ পুরান ঢাকার প্রাচীনতম এলাকাগুলো একসময় ছিল এক একটি সাংস্কৃতিক কেন্দ্র। সবসময় থাকত উৎসবমুখর পরিবেশ।
এই প্রজন্মের মাঝে সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা জাগিয়ে রাখতে ঢাকা কেন্দ্র করেছেন ইতিহাসপ্রেমী আজম বক্স। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। পুরান ঢাকার মোহিনীমোহন দাস লেনে নজরকাড়া এই স্থাপনা ঢাকা কেন্দ্র। সংগ্রহশালাটির আলাদা আলাদা গ্যালারিতে রয়েছে বনেদি পরিবারগুলোর দুর্লভ সব ছবি, পানির কৌটা, রান্নার তৈজস, হুক্কা, শাড়ি কাপড় সহ লবণদানি। বাদ যায়নি পুরান ঢাকাবাসীর ব্যবহার্য সামগ্রী, ছবি, ঐতিহাসিক দলিল, মানচিত্র, বুড়িগঙ্গার পাড়ে পত্তন হওয়া আদিনগরের বর্ণিল স্মৃতিচিহ্ন। রয়েছে 150 বছর আগের সংস্কৃত এবং বাংলায় হাতে লেখা দলিল, ঢাকার প্রথম স্থাপিত মোটর সারাই কারখানার যন্ত্রাংশ, প্রাচীন মানচিত্র, কলের গান, পুরনো ভবনের ইট নকশা। আমাদের কাছে পেপার ক্লিপিং এত মোটা ভলিউমের 50টা খণ্ড আছে, আমাদের কাছে পুরনো ছবি আছে, পুরনো বই আছে। বনেদি পরিবার আমাদের কাছে প্রায় 33টা পরিবারের কিন্তু কালেকশন আছে। 2 দশক ধরে অজস্র পাঠক ও গবেষকের প্রয়োজন মিটিয়ে চলছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা 7000 বই সমৃদ্ধ পাঠাগারটি। ঢাকার যে কালচার, আরবান ফোক কালচার বা সব কিছু মিলে এখানকার যে সংগ্রহ, এটা যথেষ্ট। এখানে সব কিছু একসাথে আছে, গোছানো। এর জন্য আমাদের স্টুডেন্ট আমাদের শেখার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকার গবেষণার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে অপ্রতুল বই, অপ্রতুল তথ্য। তো সেটা অনেকাংশে ঢাকা কেন্দ্র আমাদেরকে সরবরাহ করছে। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট কেন্দ্রটি, বিদেশিদের পদচারণাও চোখে পড়ার মতো। You can see all the objects that were used by the families, all the different things that dates from the 18th century, 19th century. Really beautiful for people to come here and to having the opportunity to read more about old Dhaka history. আমাদের ঢাকা কেন্দ্রের আন্ডারে রয়েছে একটা লাইব্রেরি, প্রদর্শনী কক্ষ, পঞ্চায়েত গ্যালারি, পারিবারিক গ্যালারি এবং একটি মিউজিয়াম। বাইরে 3টি কর্নার রয়েছে। শেকড়কে ধরে রাখতে কেন্দ্রটি যদি কারো সামান্য উপকারে আসে, সেটাই সার্থকতা বলেও মনে করেন চেয়ারম্যান। ঢাকার যেসব জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে এনে মানুষের মধ্যে জানানোটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সব যে খুব সুস্থভাবে করছি তাও না, আমাদের এটার কোনো সরকারি বেসরকারি কোনো সাহায্য কিন্তু নেই, আমাদের পারিবারিক ট্রাস্ট থেকে এটা চলে। সেই গৌরবোজ্জ্বল অধ্যায় হয়তো নেই, কিন্তু এই প্রজন্ম চাইলেই শেকড়ের কথা, ঐতিহ্যের কথা তুলে ধরতে পারে অনায়াসেই। দায়িত্ব শুধু একা ব্যক্তি পর্যায়ের নয়, সরকারেরও। প্রত্যেকটি নাগরিক সচেতনতা এবং প্রবল ইচ্ছার সাথে নিজের অস্তিত্বের ধারক বাহককে রক্ষা করতে চাইলে তবেই ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখা যাবে সমহিমায়। মিনালা দিবা, 21 টেলিভিশন, পুরান ঢাকা। কর্মীদের চাকরি ছাড়ার হিড়িকে সংকটের মুখে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। 21 নভেম্বর পর্যন্ত বন্ধ টুইটারের সব অফিস। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক মালিকানা নেয়ার পর থেকেই সংকট বাড়ছে টুইটারে। প্রতিষ্ঠানটি প্রতিদিন $40 লাখ লোকসান গুনছে, এমন বার্তা দিয়ে কর্মীদের দীর্ঘ কর্মঘণ্টা কাজ করার শর্ত দেন মাস্ক। এরপরে শুরু হয় চাকরি ছাড়ার হিড়িক। এর মধ্যে 1 থেকে 1,500 কর্মী টুইটার ছেড়েছে বলে জানা গেছে। এই অবস্থায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে টুইটারের সব অফিস। এই ঘটনার পর বেশ কিছু ব্যবহারকারী টুইটার ব্যবহারের সমস্যার কথা জানান, সাইট ডাউনের কথাও বলছেন অনেকেই। তবে ইলন মাস্ক এরই মধ্যে সফটওয়্যার কোড লিখতে পারে এমন কর্মীদের তলব করেছেন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লোডশেডিংয়ে সংকটে নরসিংদীর টেক্সটাইল শিল্প, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বিদ্যুৎ সংকটের আঁচ লেগেছে নরসিংদীর টেক্সটাইল শিল্পে। দিনে 4 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা মালিকদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানে পড়বেন তারা।
নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। দেশের চাহিদার প্রায় ৭৫% সহ রপ্তানিমুখী কাপড় উৎপাদনে দেশের শীর্ষস্থানে নরসিংদী। এখানে রয়েছে ছোট বড় ৩,০০০-এর বেশি পোশাক ও ডাইং প্রিন্টিং কারখানা। সম্প্রতি বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে এই শিল্পে। ৪ ঘন্টা ৫ ঘন্টা যদি বিদ্যুৎ যদি দেয় আমাদের, এইভাবে তো আমাদের সংসার চলে না। সারাদিনের ভিতরে মনে করেন আমরা বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা পাই। দিন একটা বন্ধ রাখার একটা নোটিশ আসছে, তো সব মিলে আমরা যে ক্ষতিগ্রস্ত সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারখানা মালিকরা বলছেন প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে নরসিংদীতে। উৎপাদন অর্ধেকে নেমেছে। কামকাজের খুব অভাব, কারেন্ট ছাড়া আমরা কেমন মেশিন চালাম। যেখানে আমরা বিল পাইতাম ৪,৪৫০ টাকা, ওইখানে আপনার বিল আসে ৩,০০০ থেকে ২৫০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বাণিজ্যে ধস নামবে। যেই কোনো একটা তাঁতি যে কাপড়টা পরে সে কিন্তু দেখা গেছে প্রায় সে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা সপ্তাহে সে তার রোজগার করতে পারতো, কিন্তু সে এখন কিন্তু প্রতি সপ্তাহে ১,০০০ টাকা রোজগার করতে পারতেছে না। কিন্তু সেই শ্রমিকগুলোকে বসিয়ে রেখে কিন্তু বেতন দিতে হচ্ছে, যেটা আমার পক্ষে কখনোই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে, যেখানে আমাদের চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু ৪ ঘন্টার শ্রমমজুরি পাচ্ছেন, তারা কিন্তু ৮ ঘন্টার শ্রমমজুরি পাচ্ছেন না। নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এবং ২-এর আওতায় মোট ৪২,৭০৬টি বাণিজ্যিক এবং ৭,৪৪,৭২৩টি আবাসিক সংযোগের পাশাপাশি ১২,৮৩৩টি শিল্প সংযোগে পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৩৫৫ মেগাওয়াট। বিতরণ নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও সরকারি নির্দেশনার অজুহাতে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কলের প্রত্যন্ত জনপদে চলছে মাসব্যাপী হাডুডু বা কাবাডি টুর্নামেন্ট। বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটিকে টিকিয়ে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন উৎফুল্ল এলাকাবাসী। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা। এটি ভারত ও পাকিস্তানে কাবাডি, শ্রীলঙ্কায় গুড়ুগুড়ু, থাইল্যান্ডে থিকাবো, মালয়েশিয়ায় ছি গুড়ুগুড়ু ও বাংলাদেশে হাডুডু নামে পরিচিত। পুরো দক্ষিণ এশিয়াতেই জনপ্রিয় খেলা হাডুডু। এর আরেক নাম কাবাডি। কাবাডি শব্দটি তামিল কাইপিডি অর্থাৎ হাত ধরা শব্দ থেকে এসেছে। রানীশঙ্কল উপজেলার রাঘবপুর মণ্ডল বাজার মাঠে টুর্নামেন্টটি ফের চালু হলো ১১ বছর পর। স্থানীয় নারী, পুরুষ, শিশু, কিশোর এবং বয়োজ্যেষ্ঠদের ভিড়ে উৎসব মুখর এখন পুরো এলাকা। 11 বছর পর খেলা আবার চালু হইলো। এই খেলাটা হারিয়ে গেছিল আমাদের মাঝে থেকে, আমাদের সবাইকে আনন্দ লাগতেছে। খেলা যেভাবে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, যাক এইভাবে হলেই ভালো। এই খেলা দেখে আমাদের সবারই অনেক ভালো লাগছে। অনেক গ্রামবাসী আসছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা যাতে এই খেলাটি ধারাবাহিকভাবে প্রতি বছর ধরে রাখতে পারে। স্থানীয় উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাটি আবার শুরু হওয়ায় আনন্দিত দর্শকরা। এটিকে ধরে রাখার অনুরোধ তাদের। আর নিয়মিত আয়োজনে সরকার সহ সবার সহযোগিতা চান আয়োজকরা। একমাত্র উদ্দেশ্য জনগণ যেন আনন্দ পাবে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এই খেলাটিকে ধরে রাখার জন্য আমরা আবারও পূর্ণ চেষ্টা করব যেন আবার এই খেলাটিকে ধরে রাখতে পারি। টুর্নামেন্টের খেলোয়াড়রাও স্থানীয়। প্রতি দলে 7 জনকে নিয়ে গড়া 16টি দল অংশ নিচ্ছে এতে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এবার বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সিরাজগঞ্জের আর্জেন্টাইন সমর্থকরা। সিরাজগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি, তাই ব্রাজিলের র্যালির একদিন পরই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিরাজগঞ্জ শহরবাসীকে নিজেদের অবস্থানের কথা জানান দিল আর্জেন্টিনা সমর্থকরা। বিশাল পতাকা ও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ র্যালি করে আর্জেন্টাইন ভক্তরা। এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুপুরে সিলেটে বিএনপির গণসমাবেশ, রাত থেকেই মঞ্চের সামনে কর্মীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী করার দাবি, মান বাড়াতে চলছে উদ্যোগ।
এবং চাকরি ছাড়ার হিড়িকে সংকটে টুইটার, অফিসে তালা, সোমবার পর্যন্ত বন্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।